পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে চলে এসেছে। পুরো বিশ্বের নজর এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ডারের দিকে। হঠাৎ কয়েক সপ্তাহ যাবৎ রাশিয়ান বাহিনীর অগ্রগতির সংবাদটি ভাবিয়ে তুলেছে ইউরোপে আমেরিকার যে সকল সামরিক নীতি নির্ধারণী উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তাদেরকে। কারণ তারা যেটি কল্পনা করেনি সেটি এখন তারা ঘটছে। তবে আমার কাছে মনে হয় ব্যাপারটি একটু অন্যরকম। আসলে কেমন, বিষয়টি একটু জানার জন্য আমাদের সাথে থাকতে হবে। এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপ বা ন্যাটোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা খুব ভালো করেই জানেন আসলে এই যুদ্ধে কোন পর্যায়ে বা কী হতে পারে, কিন্তু তারপরও তারা বিষয়টি গোপন করছে, ইচ্ছা করে বা জেনে শুনেই। আমার কাছে তেমনই মনে হয়, কারণ তারা জেনে শুনে নিজেদের পরাজয়টি আর জনগণের মধ্যে গেলাতে চাইছেন না। কারণ মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী বর্তমানে যেভাবে আঘাত আনছে সেটিকে মোকাবেলা করার জন্য যে ধরনের সমরাস্ত্র, অস্ত্র, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সৈনিকের প্রয়োজন হয় তার কিছুই এই মুহূর্তে ইউক্রেনের হাতে নাই। ইউক্রেনীয় বাহিনী মূলত তাদের দেশ রক্ষার স্বার্থে আত্মবিশ্বাসের সাথে লড়ার চেষ্টা করছে, শুধুমাত্র তাদের দেশ বলে। ব্যাপারটি এমন যে এখন জোর করে তাদেরকে এখানে থাকতে হচ্ছে। একটি ফ্রন্টলাইনে যুদ্ধ করার জন্য যে পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ প্রয়োজন হয় এখন তা পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে নেই। তাদের অনেক হিসাব করে এইগুলো ব্যবহার করতে হচ্ছে। কিছুদিন পূর্বে ইউক্রেনের ফ্রন্টলাইনে মোতায়েনকৃত সৈন্যদের সাক্ষাৎকারের মাধ্যমে বিষয়গুলো উঠে এসেছে। তারা একটি পরিসংখ্যানগত সংখ্যা এখানে প্রকাশ করতেছে যে প্রতিদিন তারা কতগুলো কামানের গোলা এখন ছুটছে আর পূর্বে কী পরিমাণ ছুটত। এখন তাদের প্রচণ্ড রকমের একটি মানসিক চাপ এবং সত্যিকারের যুদ্ধের চাপ অবলম্বন করে মোকাবেলা করে ফ্রন্টলাইনে টিকে থাকার কায়দা করতে হচ্ছে। কিন্তু অতি সম্প্রতি তারা কয়েকটি শহর থেকে পিছিয়ে গিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তাদের প্রতিরক্ষাব্যূহ ধ্বংস হয়ে যাওয়ার কারণে সৈন্যদের পিছিয়ে আনতে তারা বাধ্য হয়েছে। বন্ধুরা, একটি পাহাড়ি শহর তার একটি অংশ বা সম্পূর্ণ ইতিমধ্যে দখল করে নিয়েছে রাশিয়া। এই ব্যাপারে পূর্বেই বা গতকালই আপনাদের সাথে শেয়ার করেছি। এটির মাধ্যমে ক্রামাতর্স্ক এবং স্লোভানিয়াস্ক নামক দুইটি শহর উন্মুক্ত হয়ে গেল রাশিয়ার সামনে। এই দুটি শহর দখল করার মাধ্যমে তারা বাকমুতের অভ্যন্তরে আরও বেশি অভ্যন্তরে অগ্রসর হতে পারবে। পূর্বাঞ্চলীয় শহরগুলো সম্পূর্ণরূপে দখলের পর সম্ভবত বন্দরভিত্তিক অবস্থানের উপরে চোখ বা দৃষ্টি নিবন্ধন করতে পারে রাশিয়ান বাহিনী। ভ্লাদিমির পুতিনের মূল টার্গেট হচ্ছে পুরো কৃষ্ণ সাগর এবং ওডেসা বন্দর তার তীরবর্তী অঞ্চলগুলো দখল করার মাধ্যমে সমুদ্রভিত্তিক এই ইউক্রেনকে একেবারে কানা করে ফেলা। অর্থাৎ ইউক্রেনের এমন সকল অঞ্চলগুলো দখল করা, শেষ পর্যন্ত নিজেদের আয়ত্ত করা, যার মাধ্যমে ইউক্রেনের কোনো সমুদ্র বন্দর না থাকে। একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র হিসেবে ইউক্রেন যেন ভবিষ্যতে টিকে থাকে, এটি তার প্রধান উদ্দেশ্য। অর্থাৎ সমুদ্র বন্দরগুলো দখল করতে পারলে সবচেয়ে বড় যে সুবিধাটি হবে ভ্লাদিমির পুতিনের, তার মূল উদ্দেশ্যটি সাধিত হবে। এই যুদ্ধের মূল উদ্দেশ্যই ছিল ইউক্রেন যেন কোনোভাবেই ন্যাটোতে যোগদান না করে। তার প্রধান শর্ত, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েকদিন আগে কাজাখস্তানে একটি নিরাপত্তা সম্মেলনে যে শর্তগুলো উল্লেখ করেছিলেন যুদ্ধ বন্ধ হওয়ার, তার 1 নম্বরে ছিল এটি, অর্থাৎ ইউক্রেন কখনোই ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে পারবে না। বন্ধুরা, আমি বুঝি না, যদি মিস্টার ভ্লাদিমির পুতিনের এই শর্তটি মেনে নিত তাহলে ভলোদিমির জেলেনস্কির আপাতত কোন ধরনের ক্ষতি হতো। শুধুমাত্র তারা ন্যাটোতে যোগদান করবে না এই শর্ত হলে মোটামুটি অনেক বড় ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। এখনও পর্যন্ত তো ন্যাটো তাদের নিতে চায়নি। এখনও পর্যন্ত ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো অগ্রগতি ইউক্রেনের অভ্যন্তরে দেখা যায়নি বা ন্যাটোর অভ্যন্তরভাগ থেকে দেখা যায়নি। ন্যাটোর কয়েকটি রাষ্ট্র সরাসরি বিরোধিতা করেছে ইউক্রেনকে ন্যাটোর অভ্যন্তরে অন্তর্ভুক্ত করার জন্য। অর্থাৎ সামগ্রিক এই বিষয়গুলো বিবেচনায় নিলে যদি যুদ্ধটি বন্ধ হতো তাহলে ইউক্রেনের জন্য কি খুব বড় বেশি ক্ষতি হয়ে যেত? আমার কাছে মনে হয় ইউক্রেন এই 3 বছরের জন্য বা 3 বছরের যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা যদি এই ব্যাপারটি নিশ্চিত করত যে আপাতত তারা ন্যাটোর অভ্যন্তরে যোগদান করবে না, তাহলে তাদের যে ক্ষতি হতো বা তাহলে তাদের যে সকল ব্যাপার হারাতে হতো তার চেয়ে এখন তারা কয়েক গুণ বেশি হারিয়েছে। এবং এমনভাবে তারা বেশি হারিয়েছে, বিষয়টি আর পিছনে ফিরিয়ে নেওয়ার কোনোভাবেই সম্ভব নয়। ন্যাটোতে যোগদান করব না এই শর্তে যদি যুদ্ধটি বন্ধ করা যেত, আমার কাছে মনে হয় ইউক্রেন এই পর্যন্ত যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তার চেয়ে তারা বেশি ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো না। বন্ধুরা, এই গোয়ার্তুমির অন্যতম কারণ হচ্ছে সম্ভবত আমেরিকা এবং ব্রিটেন তাদের বুঝিয়েছে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই ব্যাপারে কম্প্রোমাইজ না করে পুরো ইউক্রেন এখন যাওয়ার বা রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে তো ইউক্রেনের 25% সম্ভবত রাশিয়ার কদতলে চলে গেছে। তাহলে কী লাভ হলো? ন্যাটোতে আমাদের যোগদান করতেই হবে এই
বিষয়টি আমাদের নলেজে বা আমাদের বিবেচনায় রেখে যদি ইউক্রেনকে আমেরিকা এবং ব্রিটেনকে সাথে নিয়ে তারা রাশিয়ার সাথে যুদ্ধাঙ্গেই মনোভাবে অবতীর্ণ হতো, তাহলে একটা ব্যাপারে ইউক্রেনের বিজয় বলা যেত। যদি তারা ন্যাটোতে যোগদানের ব্যাপারে অটল থাকতো, ইতিমধ্যে তারা ন্যাটোতে যোগদান করে ফেলতো এবং রাশিয়াকে যদি তারা যথাযথভাবে দমন করতে সক্ষম হতো। রাশিয়া যদি ইউক্রেনের কোনো অংশ দখল করে ধরে রাখতে না পারত, তাহলেই তার সার্থকতা এবং বিজয় ত্বরান্বিত হতো। অর্থাৎ যে উদ্দেশ্যগুলো ইউক্রেনের ছিল তার কোনোটিই সফল হয়নি। দিন শেষে তারা ইউক্রেনের একটি অংশ রাশিয়ার হাতে তুলে দিয়েছে। যুদ্ধের পরাজয় কি এটিকে আপনারা বলবেন না? ইতিমধ্যে রাশিয়ার যে অধিগ্রহণ করা হয়েছে, বিশেষ করে ক্রাইমিয়া নিয়েছে, আপনার দনবাস নিয়েছে, লোহানস্ক নিয়েছে, পূর্বাঞ্চলীয় আরও শহর নিয়েছে এবং তাদের জয়যাত্রা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন এই ব্যাপারটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি এভাবে ব্যাখ্যা করবেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ব্যাপারে আপোষ না করে এই অঞ্চলগুলো হারিয়ে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাতেও তার আপোষ না করে সে জয়লাভ করেছে, অর্থাৎ ন্যাটোতে যোগদানই তার সবচেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার? আমার কাছে তেমনটি মনে হয় না। আমার কাছে এমনটি মনে হয় না যে ন্যাটোতে যোগদান করলে আমার সব কিছু উদ্ধার হয়ে যেত এবং আমি আমার দেশটিকে রক্ষা করতে পারতাম। তাহলে এখনও পর্যন্ত ন্যাটোর কোনো খবর হয়নি, ন্যাটোর কোনো দেশ সরাসরি সৈন্য পাঠাচ্ছে না, ন্যাটো তাদের কেন বাঁচাতে পারছে না? আমার বক্তব্য হলো সেটি। যদি আমি বলবো যে আমার ন্যাটোতে যোগদান করতেই হবে, তাহলে ন্যাটো এখন কেন তাকে বাঁচাতে পারছে না? তাহলে ইউক্রেনের কেন 25% ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন নামক যে সিংহ শাবক সেটি খেয়ে ফেলেছে? ভবিষ্যতে কি ন্যাটো তাদেরকে এই 25% উদ্ধার করে দিতে পারবে? অথবা আন্তর্জাতিক ভিত্তিক কোনো আলোচনার মাধ্যমে যে ব্যাপারটা এখানে ঘটেছে সেখানে কি সেই আলোচনা এগিয়ে থাকতে পারবে? কূটনৈতিকভাবে ইউক্রেনকে কি তার আমেরিকা এবং ইউরোপীয় মিত্র এমন পর্যায়ে পৌঁছে দিতে পারবে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যে তোমাকে যা হয় হয়েছে, তুমি এই জায়গাগুলো ছেড়ে দাও? বন্ধুরা, না। তাই অন্যের কথা শুনে যে কাজটি এখানে ঘটল তা হচ্ছে ইউক্রেন সম্ভবত স্থায়ীভাবে তার একটি অংশ হারিয়ে ফেললো, তার সমুদ্র বন্দর হারালো, সমুদ্র সীমা হারালো, তার খনিজ সম্পদ সমৃদ্ধ মারিউপোল এবং বড় বড় বন্দর বা শহরগুলো হারালো, যার মাধ্যমে চিরস্থায়ী একটি ক্ষতির মুখে পড়ল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ভুলের কারণে। এই ভুলের মাসুল কে দেবে? এই ভুলের জন্য দায়ী কে থাকবে? ইউক্রেনের জনগণের কাছে জবাবদিহিতা কে করবে? বন্ধুরা, এটি কি মিস্টার জো বাইডেন করবেন, নাকি সেই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি সেই আগের প্রধানমন্ত্রী ছিলেন সেই বরিস জনসন করবেন? এটি হচ্ছে সিদ্ধান্ত। রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত এমন হয়, কারো প্ররোচনা বা কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে শুধুমাত্র জনগণের যে স্বার্থ সেটিকে সর্বাগ্রে দিয়ে সিদ্ধান্ত নিতে হয়, এমন পরাশক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের স্বার্থ মতো নয়, নিজেদের স্বার্থ মতো যদি এই সিদ্ধান্তটি ভলোদিমির জেলেনস্কি নিতে পারতেন, তাহলে বর্তমান ব্যবস্থাটি বা অবস্থাটি পরিপূর্ণভাবে ভিন্ন রকম থাকতো। ইউক্রেনের জনগণের এই ধরনের যুদ্ধের একটি অবস্থা মোকাবেলা করতে হতো না। ইউক্রেনের শিশু, নারী, সাধারণ মানুষ এই ধরনের চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তো না। একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা অবশ্যই জাতিসংঘ থেকে সাধারণ নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। জাতিসংঘ কি তাহলে এখানে ব্যর্থ হলো? বন্ধুরা, যেই হোক, আপনার প্যালেস্টাইন হোক বা ইউক্রেন হোক বা ইসরায়েল হোক, সকলেরই একটি সার্বভৌম নিরাপত্তার অধিকার রয়েছে এবং এক্ষেত্রে যদি আপনি সার্বভৌম নিরাপত্তার অধিকারটি রক্ষা করতে না পারেন, কাউকে আপনি যুদ্ধের সামনে ঠেলে দেবেন না। যদি আপনি তাকে জিতিয়ে দিতে না পারেন, যদি তাতে রক্ষা করতে না পারেন, তারপরেও যদি তাকে যুদ্ধের উস্কানি দেন, সেটি একটি প্রতারণার শামিল বলে আমি মনে করি। এবং এর জন্য যে ধরনের ক্ষয়ক্ষতি এই পর্যন্ত ইউক্রেনের হয়েছে তার সম্পূর্ণ লায়াবিলিটিস ইউক্রেনকে যারা যুদ্ধে যেতে প্ররোচিত করেছে অথবা এমন ধরনের আশ্বাস দিয়েছে যে আশ্বাসের মাধ্যমে বর্তমান ইউক্রেনের দেশপ্রেমিক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি যুদ্ধ যেতে সাহস পেয়েছেন। তিনি এমন একটা আস্থা বা বিশ্বাস পেয়েছিলেন যে ইউক্রেনের কিয়দংশও যদি রাশিয়ান বাহিনী দখল করতে আসে, তাহলে ন্যাটো তাদেরকে সরাসরি বা এমনভাবে সহায়তা করবে ইউক্রেনের কোনো অংশ হারানোর কোনো ভয় তার থাকবে না। অর্থাৎ তিনি নির্ভয়ে এই যুদ্ধটির ঘোষণা দিয়েছিলেন এবং রাশিয়ার সাথে কোনো আপোষ না করে যুদ্ধ চেয়েছিলেন বা যুদ্ধে গিয়েছিলেন। সুতরাং এই মুহূর্তে আপনি কি বলবেন? এই মুহূর্তে সতর্কতা সংকেত দেওয়া যেতে পারে, যারা আমেরিকা এবং ইউরোপ বা ন্যাটোর নিরাপত্তার উপর ভরসা করে চীন এবং রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছেন, ইউক্রেন হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ। আপনি কি সিদ্ধান্ত নেবেন ইউক্রেনের অবস্থা দেখে এবং বুঝে এই সিদ্ধান্তগুলো নিতে পারেন যে ভবিষ্যতে আপনি আপনার দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিবেন যারা আপনাকে রক্ষা করতে পারবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের বিষয়গুলো অবশ্যই তাদের নজর দেওয়া উচিত। আপনারা কি বলেন বন্ধুরা? ধন্যবাদ সকলকে। আল্লাহ।